কিছু মানুষ আছে দেখবেন আপনার শত্রুর সাথে বন্ধুত্ব করবে, তার সাথে কিছু মাল মশলা ঢালবে, তারপর আপনার যত খবরাখবর আছে সেগুলো সব তার মাধ্যমে পাচার করবে। এইসব মানুষের সাথে, এই দুই পক্ষের শত্রুর সাথে কথা বলার সময় হিসাব করে বলবেন। তাদের সাথে কথা বলার সময় খুব বুদ্ধি করে তাদের কথার উত্তর দিবেন। তারা এমন করে আপনার কাছ থেকে একজন এসে ভাও দিয়ে আপনার শত্রুর সাথে যে কথাগুলো সব পাচার করবে। দুইজনের সাথে লাগিয়ে দিয়ে সে মাঝখান থেকে মজা দেখবে। মানুষের শত্রু কিন্তু কাছের মানুষরাই থাকে, কারণ দূরের মানুষরা আপনার কখনো শত্রু হতে পারে না। তো যাদের জ্ঞান কম, যাদের বুদ্ধি কম, তারা আপনার সাথে ভাজলো আর আপনার শত্রুর কাছে যেয়ে সব বলল। কারণ আমি মনে করি ভুল কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা মানুষই তো মানুষকে বলে, এরপর সেই কথাগুলো অন্যজনকে বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার কাছ থেকে আমি দেখেছি বুদ্ধিমান যারা, তাদের সাথে যতই ঝামেলা হোক না কেন, কিন্তু একজনের পেটের কথা আরেকজনের কারো কাছেই বলবে না। বললে যে তৃতীয় ব্যক্তিটা মজা পাবে, সেই বোকা সেটা বোঝেই না। তো এরকম অনেক মানুষ আছে যাদেরকে আপনি অনেক ভালোবাসবেন, যাদের কাছ থেকে আপনি ভাবতেও পারবেন না যে এই কথাটা তাদের কাছ থেকে শুনতে পারবেন, তারা এই কাজটা করতে পারবে। তাদের সাথে যদি আপনি প্রতিবাদটা করলেন, অমনিতেই মনে করেন শুরু হয়ে গেল গীবত কওয়াকই, দল পাকাপাকি। এরকম বিষয় কাছ থেকে যদি না দেখতাম আমি, তাহলে তো আমি বিশ্বাসই করতাম না যে মানুষ সাধারণ ব্যাপারে মুহূর্তের মধ্যে পোলট্রি খেতে পারে। আর খাড়ার উপরেই আপনি দেখবেন সাথে সাথেই এতটা ঘিরগিটির মতো রং পাল্টায়, জীবনও যেটা দেখেন না সেটা দেখে অবাক হয়ে যাবেন। এরকম মানুষ এই দুনিয়াতে অনেক আছে। অনেক চিন্তা ভাবনা করে আমি দেখেছি এমন ধরনের মানুষগুলো যখন আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ব্যবহার করবে, তখন আপনার সাথে সুন্দর গুছিয়ে লচিয়ে আপনার সাথে কথা বলবে। যখন দেখবে তার প্রয়োজন শেষ, এখন মনে করেন আপনাকে দেখলো, দেখেও মনে করেন না দেখার ভাং ধরলো, কারণ এখন তো আর আপনাকে লাগবে না। তখন আপনাকে ঠিকই লাগছিল আর তখন আপনাকে ঠিকই ব্যবহার করছে। ওই যে কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। তো এরকম স্বার্থপর মানুষগুলো স্বার্থ ফুরিয়ে গেলে তখন আর চিনে না। কিন্তু ভালো ভালো মানুষগুলো এই জন্য কষ্ট পায়, মন থেকে তারা মানুষকে ভালোবাসে, যা কিছু করেছে তারা মন থেকে করেছে, এই জন্য তাদের কষ্টটা। আর নয়তো তাদের কোনো কষ্ট না, কারণ তাদের তো কোনো স্বার্থ ছিল না, তাই না? তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সে তো আপনাকে মন থেকে ভালোবাসে। আর বোকার মতো সেই মানুষগুলো সরল মনে আপ্রাণ চেষ্টা করে যান জীবন দিয়ে তাদের সাধ্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যতটুকু পারে, তাদের সাধ্যের বাইরে যেও কিন্তু তারা যেই কাজটা করণীয়, যেই ভালো কাজটা, যেই উপকারটা করতে পারে সেটা করে তারা দেখিয়ে দেয়। কিন্তু স্বার্থপর মানুষরা স্বার্থ শেষ হয়ে গেলে একটা কথাও তারা মনে করবে না, কারণ আপনি তাদের জন্য কি কি করছেন একটা কথাও তারা মনে করার চেষ্টাও করবে না, এবং আপনাকে দেখেও না দেখার ভান ধরবে। হায় রে দুনিয়ার মানুষ, গিরগিটি আপনাদের কাছে হার মানে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক বক বক করে ফেললাম, কিছু মনে করবেন না, কারণ ভালো মানুষরা যখন কোনো কারণে কষ্ট পায় তখন তাদের মন থেকে এই কথাগুলো বের হয়ে আসে। তো যেহেতু আমি সেলাই কাজ করি, আমার কাছে তো ভালো মন্দ সবাই আসে, তো অনেক কথাই অনেকে আমার কাছে শেয়ার করে, বা আমাদের বাস্তব জীবনে আমাদের সাথেও কিন্তু কম বেশি এরকম ঘটনা ঘটে থাকে। এটা সবার সাথে এরকম আছে, কারণ প্রত্যেক পরিবারে প্রত্যেক মানুষেরই কিন্তু ভালো মানুষ পরিবারে থাকে এবং মন্দ মানুষ থাকে। আর কারণ সবার চিন্তা ধারণা এক থাকে না, অনেক পরিবারই এরকম মানুষজন আছে। অনেক মানুষ, বাহিরের মানুষের কথা বাদই দিলাম, বাহিরের মানুষরা করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনজনরা আপনজনদের সাথে যদি এরকম করে তাহলে তো সেটা অনেক মানতে কষ্ট। কারণ একজন আরেকজনের সাথে যা কিছুই করে আপনজনরা কিন্তু মন থেকে লড়াই করে, কিন্তু একটা মানুষ একটা মানুষের পাশে থাকে। তারপর যদি তাদের কাছে ভালো হতে না পারে তাহলে আর তাদের কষ্টের কথা কার কাছেই বা বলবে? কারণ তাদের ভিতর তো কোনো
খারাপ কিছু ছিল না, তাদের তো মন থেকে সব কিছু তারা মন থেকে করে। যারা মন থেকে ভালোবাসবে, মন থেকে কিছু করবে, তাদের কষ্টটা ভুলে যাওয়া খুবই কষ্ট। আর যারা স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে, তাদের কোনো বিন্দু পরিমাণ কষ্টও হবে না, আর কোনো কিছুর কথা তারা মনেও রাখবে না। তো আশেপাশের অনেক মানুষজনে অনেক ভালো মন্দ সব কথাই শোনে, আর নিজেদের ভিতরেও কিন্তু এরকম অনেক সমস্যা থাকে। তো যাই হোক, কথাগুলো আমি কারো উদ্দেশ্য বলছি না, কথাগুলো এমনিতেই আমি যেহেতু ভিডিও বানাই, ভিডিওর ভিতরে আমি এরকম ধরনের কথা না বললে কেউ কিন্তু আমার ভিডিওটা মনোযোগ সহকারে এত লম্বা ভিডিও দেখবে না, কারণ আমার ভিডিওটা আজকে 13 মিনিটের বানিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি কিছু কথা বললাম, কথাগুলো একদম বাস্তব, কথাগুলো একদম সত্য। কারণ আমি যা বলেছি কমই বলেছি, কারণ মানুষরা আমি যা বলেছি তার চাইতে বেশি করে। আছে না কয় নাটক সিরিয়াল, নাটক সিরিয়াল তো কিছুই না, সেখান থেকে ভালো দিকগুলো বুঝলে মানুষ ভালো হয়। অনেকে বলে কি নাটক দেখে মানুষ খারাপ হয়। আমি মনে করি নাটক সিরিয়াল যারা দেখে ভালো দিকটা দেখলে তারা অনেক কিছু শিখতে পারে, বুঝতে পারে, ভালো হতে পারে। আর যারা মনে করেন নাটক সিনেমা না দেখলেও তারা বেসামাজিক অসামাজিকই থেকে যায়, কারণ এখানে ভালো আর মন্দ মানুষের জীবন দিয়েই কিন্তু এখানে সব কিছু শেখানো হচ্ছে। আর যারা খারাপ তারা তো তাদের চাইতে বেশি অভিনয় করতে পারবে, তাদের তো আর ভালো জিনিসটা দেখার কোনো প্রয়োজনই হয় না, তাই না? এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে হবে, ভালো ভালো জিনিসগুলো দেখলে কোনো খারাপ হয় না, যে এটা দেখে মুখে খারাপ হয়ে গেছে, এই সিরিয়ালটা দেখে খারাপ হয়েছে, এই নাটকটা দেখে এরকম খারাপ হয়েছে। নাটক তো নাটক, নাটকের চাইতে বেশি নাটক করে বাস্তব জীবনের মানুষরা, নাটককে তো হার মানায়। বাস্তব মানুষরা যা করে সেটা হচ্ছে নাটক সিনেমা তাদের কাছে কিছুই না, তারা তাদের চাইতে এক নাল এগিয়ে আছে। কারণ যাদের মন ভালো তারা তাদের ব্যবহার আর তাদের নাটক দেখে মন থেকে তাদের কষ্টটা আর দূর হয় না, তারা কষ্টই পেতে থাকে। তাদের উদ্দেশ্য তো সেরকমটাই ছিল, তারা তো যা কিছু করেছে তাদের উদ্দেশ্যর লেগেই করছে। কারণ তারা যদি মন থেকেই কোনো কিছু করতো তাহলে তো তারা রং পাল্টাতো না, তাই না? এরকম মানুষ যা কিছু করে, কেউ করে ভালোবেসে আর কেউ করে হচ্ছে স্বার্থের জন্য। স্বার্থ শেষ, মানুষও শেষ, এখন আর কেউরে প্রয়োজন নাই, আর কেউ চিনে না, তার মতো খারাপ আর কেউই হতে পারে না। এইটাই হচ্ছে সত্য কথা, মানুষের জীবনে এর চাইতে আর সত্য আর কিছুই হতে পারে না। আর নাটক সিরিয়াল তো ওটা ছিল অভিনয়, আর মানুষেরটা তো সত্যিকারই। তাহলে নাটক সিরিয়াল কি? নাটক সিরিয়াল হচ্ছে তাদের কাছে কিছুই না, এটাই সত্য কথা। তো এইখানে আমি হচ্ছে আজকে ডিম রান্না করব, তারপর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব, আর শাক রান্না করব। আজকে আমি ভাবতেছিলাম যে কি রান্না করব, আপনাদের ভাইও একটু কাজে ব্যস্ত, তো সাইফুল গিয়েছে কলেজে আর ওর কোচিং ক্লাসে, তো কাউকে যে দোকানে রেখে আপনাদের ভাইয়া বাজারে যাবে সেই সময়টাও ছিল না। যাই হোক, ঘরে যা ছিল, তো শাক আর হচ্ছে ডিম আর ট্যাংরা মাছ রান্না করতেছি। আজকে ট্যাংরা মাছটা একটু ভিন্ন টাইপের রান্না করব। ট্যাংরা মাছের ভিডিওটা আমি আমার পেজে দিয়েছি। আমাদের মা শাশুড়িদেরকে দেখেছি এইভাবে হতলিয়ে, মানে এটাকে হতলানো বলে, জাল দেওয়া মাছকে হতলানো মাছ বলে। তো এইভাবে রান্না করতে দেখেছি। তারা কি করছে, তখন তো ফ্রিজ ছিল না, মাছ আনলে কি করছে কুটে কাটে পরিষ্কার করে তারপর কিন্তু এরকম লবণ হলুদ মরিচ মাখিয়ে জাল দিয়ে রেখে দিত, পরে কিন্তু রান্না করতো। আর এখন তো আমরা চাইলেই সব সময় মাছ কিনতে পারি, আর তখন কিন্তু হাটবার ছাড়া তারা মাছ পাইতো না। তো এই জন্য মানে যেদিন হাটবার ছিল সেদিন মাছ আনতো, তারপর অনেকগুলো মাছ কেটে কুটে কিন্তু 2 কড়াই দিয়ে বা একটা কড়াই দিয়ে সুন্দর করে জাল করে থুয়ে দিত, সেটা 2-3 দিন আর কি খাওয়া যাইতো। সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগতো। তাই আমার ওই পুরানো কথাগুলো মনে পড়ে গেল, তাই ভাবলাম যে আমি সেইভাবে রান্না করব। আর আপনাদের ভাইও কিন্তু জাল দেওয়া মাছ অনেক পছন্দ করে। তো শেফালি এই পাশে টেবিলটা ক্লিন করতেছে, ফার্নিচারগুলো মুছলো, তারপর ঘরটর ঝাড়ু দিবে, আর থালাবাটি তো দিয়ে দিচ্ছে। আমি যখন রান্না করতেছি তখন ও ডিস্টার্ব করতেছে, তখন ঠুকঠাক আওয়াজ করতেছিল আর হচ্ছে থালাবাটি ধুইতেছিল। তো যাই হোক, এই তো মাছগুলোকে এখন আমি কড়াইতে এমনিতে তেল ছাড়া এক এক করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর ওই পাশে আমার ডিমের তরকারিটা তো হয়েই গেছে, শাকটাও আমি রান্না করে ফেলেছি। এখন হচ্ছে এই যে একটুখানি পানি দিলাম, তারপর জাল করে নিব। এইভাবে মাছটাকে ঝাল দিয়ে তারপর ওই পাশের চুলাতে রেখে দিব, যখন দেখবেন পানিটা শুকিয়ে পোড়া পোড়া হয়ে গেছে সেই সময়টাতে। তারপর হচ্ছে আমি এইখানে কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এইসব দিয়েছি।
সাথে লাল মরিচের গুঁড়া তো দিয়েছি, কিন্তু কাঁচামরিচটাও দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন কিছু কষিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পাশে হচ্ছে শেফালি ঘর ঝাড়ু দিতেছিল, তো সেটা একটু ভিডিও শ্যুট করলাম। তারপর হচ্ছে এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যেহেতু দিব, তাহলে মাছগুলো তো মশলা আমি কষাইছি সমান সমান হয়ে গেছে, তো মাছগুলোর ভিতরে তো মশলাটা ঢুকতে হবে, তাই আমি একটু পানি দিয়েছি। এখন আর একটু ভালো করে ঝাল করে নিব, তেমন একটা দিতে হবে না, যেন ডগাগুলো আর মাছগুলো একটু কষানো হয় আরও ভালো করে। তারপরে এই যে এখন আমি দিয়ে দিলাম কলমির ডগা দিয়ে এইভাবে যদি ট্যাংরা মাছ রান্না করে খান অনেক ভালো লাগবে। আর কলমির যে ডগাগুলো সেগুলো কিন্তু একদম নতুন ডগা, সুন্দর একটি গ্রান আসতেছে কলমির ডগার। আর হচ্ছে মাছের তরকারিটা খাওয়ার সময় এত মজা হয়েছিল, আপনার ভাইয়া আর আমি তো দুজন মিলে একদম আগের কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু খেয়ে নিয়েছিলাম। যদি বয়সটা আমি পরে দিতেছি খাওয়ার পরে। তো যাই হোক, এই তো আমার মাছ দুইটা কি করতেছে দেখুন। এই মাছ দুইটা হচ্ছে আমি সাইফুলের জন্য এই অ্যাকুরিয়ামটা অনেক আগে আনছিলাম, তারপর ইয়ামিন যখন আমাদের বাসায় ছিল, তো ওকে আর কি খুশি রাখার জন্য এই মাছগুলো আমি আনছিলাম। তারপরে একটা মাছ মরে গেছে, মানে মরে যায়নি, মেরে ফেলা হয়েছিল। তারপর আবার নতুন করে একটা মাছ আনলাম। আর ওই যে লাল মাছটা দেখলেন ওইটা অনেক দিন একা ছিল। এই হচ্ছে বিষয়টা। তো মাছগুলোকে প্রতিদিনই কিন্তু আমরা দেখি, আমাদের কাছে ভালো লাগে। আসলে বড় অ্যাকুরিয়াম যে রাখবো সেরকমভাবে কোনো জায়গাও নাই। আর বড়টা রাখলে তো অক্সিজেন দিয়ে রাখতে হয়, তখন সেখানে তো বড় মাছ থাকে, ছোটোগুলো আসলে কিছুই লাগে না, এভাবে রাখা যায়। তো মাছগুলোর বয়স প্রায় 8-9 মাস হয়ে যাইতেছে, কিন্তু বেশি বড় হচ্ছে না। তো এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল, এখানে সব কিছুই রাখলাম, ডিম রান্না, মাছ রান্না, শাক রান্না, তারপর ভাতটা আছে চুলায়, আর এই পাশে শেফালি তো ঘরটর মুছতেছে। তো এইভাবে করে আজকের রান্নাবান্না শেষ করলাম, তারপর নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করতে বসছি। আপনাদের ভাইও আসছে, আর সাইফুল আগে খেয়ে দোকানে চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করে থালাবাটি দিয়ে নিয়েছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।